প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ, এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মুখের স্বাস্থ্য এবং মুখের এই সুস্বাস্থ্য কতটা জরুরি সে বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ। আমার ডান দিকে আছেন ডক্টর মোহাম্মদ আহমেদুল কবির মিলন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ডেন্টাল কলেজ, এবং তিনি একই সঙ্গে মহাসচিব, বাংলাদেশ পেরিওডন্টোলজি সোসাইটি। আমাদের বাম দিকে আছেন ডক্টর এবিএম রিজওয়ানুর রহমান, সহকারী অধ্যাপক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি ডক্টর মিলন, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মুখের সুস্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, কিন্তু মুখের সুস্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? আমরা তো শরীরের স্বাস্থ্য বুঝি আমরা, কিন্তু মুখের স্বাস্থ্যটা আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে মুখের স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে মুখের ভিতরের অবস্থা। আপনার যদি মুখ গহ্বর যদি ভালো থাকে তাহলে শারীরিক সব দিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কারণ আপনারা জানেন যে দাঁতের মুখের ভিতরে দাঁত একটা ইম্পর্টেন্ট পার্ট, দাঁতের মাড়ি একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং যেই সফট টিস্যু মানে স্ট্রাকচারগুলো আছে নরম শক্ত, এগুলো সব মিলিয়ে হলো মুখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। এখন এই মুখ যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি, বা পরিষ্কার বলতে বুঝি আমরা যদি নিয়মিত দাঁত ব্রাশ না করি, তাহলে ওইখান থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। যেমন সবচেয়ে বেশি সৃষ্টি হয় যে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, বা দাঁত শিরশির করে, বা দাঁত নড়ে যায়, এই রোগটা সবচেয়ে বেশি হয়। তারপরে যে এই রোগটা শুধু যে মুখের মধ্যে থাকে তা কিন্তু না, এটা দেখা যায় শরীরের বিভিন্ন সিস্টেমিক ডিজিজ, যেমন হার্টের ডিজিজ বা কিডনির ডিজিজ বা পালমোনারি ডিজিজ, এইসব দিকে কিন্তু ছড়াই দিতে পারে। এই জন্য আমরা বলি যে মুখের স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার শরীরের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। সেই জন্য আমাদের যে মুখের স্বাস্থ্য অবশ্যই ভালো রাখতে হবে, এবং ভালো রাখার জন্য যেটা করণীয় সেটা হলো প্রতিদিন রাত্রে সকালে আপনার নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হবে সফট ব্রাশ দিয়ে এবং টুথপেস্ট দিয়ে, আর রাতে ঘুমানোর আগে আরেকবার ব্রাশ করতে হবে, সফট ব্রাশ হবে এবং পেস্ট হবে, এটা দিয়ে ব্রাশ করে শুলে আমরা দাঁতের অনেক রোগ থেকে মুক্তি পাই। এই মুক্তি পাওয়ার জন্যই তো আমরা সাধারণত মুখের স্বাস্থ্যর পরিচর্যা করে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর রিজওয়ানুর রহমান, আজকে তো আমরা যতদূর জানি যে বাংলাদেশ ওরাল হেলথ হাইজিন ডে, তো এটা আপনারা কেন পালন করেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ওরাল হাইজিন ডে আমরা গত 4-5 বছর ধরে পালন করে আসছি। আগে এটা পালন করতাম না। তো গোটা ওয়ার্ল্ডে এই ডেটাকে পালন করা হয়। তো আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য পেরিওডন্টোলজি, আমাদের পায়োনিয়ার, আমাদের স্যার, উনি প্রয়াত হয়েছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক, আবুল কালাম জোয়ারদার স্যার, ওনার জন্মদিনের অনুসারে আমরা এটা পালন করি বিগত 5 বছর থেকে। তো এটা আমরা আসলে মেইনলি যেটা করি সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। আমাদের বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটা দেশ, তো এবং আমাদের সব কিছুই আমরা যত্ন নেই। মানুষ এখন অনেক সচেতন হয়েছে, প্রত্যেকটা অঙ্গই আমাদের জন্য জরুরি। তো এগুলির যদি আমরা মানে মানুষ যদি এগুলোর সুস্বাস্থ্য মেনটেন করে, বিশেষ করে মুখের সুস্বাস্থ্য মেনটেন করে, তাহলে অনেক ডিজিজ থেকে আমরা বেঁচে থাকতে পারি। দাঁত, মুখ এবং আমাদের সিস্টেমিক অনেক ডিজিজ থেকে আমরা বিরত থাকতে পারি। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে আমরা প্রতি বছর এখন এই 20শে নভেম্বর বাংলাদেশ ওরাল হাইজিন ডে হিসেবে পালন করে আসছি। জি ডক্টর মিলন, আমাদের দেশে তো একটা সময় ছিল মানুষ আসলে ব্রাশ ব্যবহারই করতো না, অনেকে ছাই, ফুল, দাঁতন এগুলো ব্যবহার করতো। আস্তে আস্তে আমরা দেখেছি যে 80-র দশকে বা 90-এর দশকে আমরা এগুলো আস্তে আস্তে এখন মনে হয় এই অভ্যাসটা পরিবর্তন হয়েছে। তো এমনি মানুষের মুখের সুস্বাস্থ্য, মানে বাংলাদেশের মানুষের মুখের সুস্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো গবেষণা আছে যে কী অবস্থা আসলে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই উপযোগী প্রশ্ন করার জন্য। আসলে একটা সময় ছিল আমাদের, যখন আমিও ছোট ছিলাম, তখন দেখতাম গ্রামের লোকজন সকালবেলা মানে চুলার ছাই, যেটাকে বলে ছাই, এবং আঙ্গুল দিয়ে দাঁত ব্রাশ করতো। জি, সেটা আমার দেখা। তারপরে যারা একটু ছিল অনেকে দেখলাম মেসক ইউজ করতো, মানে দাঁত ব্রাশ বা করতে হয় যে বা দাঁতের পেস্ট দিয়ে ইউজ করতে হয় সেটা তারা জানতোই না। কারণ ওই সময় কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল না বাংলাদেশে। হ্যাঁ, দাঁত আর মুখ নিয়ে বলতো যে দাঁত কি হবে, নড়ে বলে পড়ে যাবে, পড়ে গেলে তো একটা দাঁত পড়ে গেলে কোনো সমস্যা হয় না, দাঁত তো আছে 32টা। তো এই চিন্তা করে অনেকেই এটা আসলে করতো এরকম। তো এখন মানে
যুগ যেহেতু পাল্টাইছে, আমরাও মানে অনেক ডেভেলপ হয়েছি, মানে জাতিগতভাবে বলেন বা শিক্ষাগতভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, বা অনেক দিকে আমরা আগাই গেছি। তো এই সব যেহেতু আগাই গেছে, আমাদের ডেন্টিস্টের প্রফেশনও আগাই গেছে। যে আগানোর ফলে যেটা হয়েছে যে আমাদের সাবজেক্ট যেটা পেরিওডন্টোলজি, আমরা মুখের স্বাস্থ্য নিয়ে যেটা পড়ি, মুখের রোগ নিয়ে পড়ি বা কীভাবে ভালো থাকে, সেইটার দিক দিয়ে কিন্তু অনেক আমরা আগাই গেছি। বিশেষ করে আসলে এই যে আপনারা যে এই টিভিতে প্রোগ্রাম করতেছেন, এই প্রোগ্রামগুলো তো আগে ছিল না। এই প্রোগ্রামটা যদি আমরা সারা বাংলাদেশে আপনারা ছড়াই দেন, আপনাদেরও এখানে ভালো একটা ভূমিকা পালন করেন যে হ্যাঁ, ডেন্টাল এবং মুখ এবং দাঁতের সুস্বাস্থ্য ভালো রাখার জন্য যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ডেভেলপ করতে পারি, এইভাবে করতে পারি। তারপরে এখন যেটা হয়েছে, আমরা যারা এই প্রফেশনে আছে, বিশেষ করে যারা পেরিওডন্টিস্ট, মানে এই পেরিওডন্টিজম নিয়ে যারা কাজ করে মুখের মাড়ি স্বাস্থ্য নিয়ে, তারা আমরা এখন অনেক রিসার্চ বাংলাদেশে হচ্ছে। অনেক রিসার্চ হওয়ার ফলে কি হয়েছে, এই দিকগুলো মানে এটার ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, সবগুলো কিন্তু আমরা আগায় গেছি। যখন আগে মনে করা হতো যে দাঁত যদি আমরা ব্রাশ না করি তাহলে তো কিছু হয় না, দাঁতের সাথে সম্পর্ক নাই। কিন্তু এখন আমরা রিসার্চ করতে গিয়ে দেখি যে না, দাঁতের মাড়ি এবং দাঁতের সাথে শরীরের বিভিন্ন অঙ্গের ভাইটাল অর্গানের সাথে কিন্তু সম্পর্ক আছে, যেটা আগে আমরা জানতাম না। মানে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা তো অহরহ হচ্ছে আমাদের দেশে, বলে যে হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক হচ্ছে বা এমআই হচ্ছে। কিন্তু কেন? কিন্তু রিসার্চে দেখা গেছে যে দাঁতের মাড়ির, যেটা আমরা বলি জিঞ্জিভাল সালকাস, ওইখানে কিছু ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো ব্লাডের মাধ্যমে কিন্তু হার্টে গিয়ে, হার্টের যে বাল্ব থাকে সেখানে বসে যায়। তা এটা হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তো এইটা যখন মানুষ জানে যে না, আমার দাঁত মুখ মাড়ি থেকে তোমার হার্টের রোগ হয়, তাহলে আমাদের অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে, রাতের বেলা দাঁত ব্রাশ করতে হবে, সকাল নাস্তা খাওয়ার মধ্যে দাঁত ব্রাশ করতে হবে। আমি দাঁতের পরিচর্যা না করি, শুধু তো দাঁত আর মুখের রোগই হবে না, শরীরের অনেক বড় ধরনের রোগ হতে পারে। হ্যাঁ, তো এই অ্যাওয়ারনেসটার জন্য আসলে আজকে আমাদের যে ওরাল হাইজিন ডে আমরা পালন করি, আপনাদের মাধ্যমে আমরা চাই যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাক। আমাদের একদম গ্রাম অঞ্চলে যে প্রান্তিক লোকজন আছে, তারাও যেন এটার সুফল পায় যে না, দাঁত ব্রাশ করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট একটা কাজ। ধন্যবাদ আপনাকে। ডক্টর রিজওয়ানুর রহমান, ঢাকার বাইরে বা গ্রামাঞ্চলে এখন মানুষের, আমাদের দেশে টুথব্রাশ বা টুথপেস্ট ব্যবহার করার মানে যে অভ্যাস, সেটা কি গড়ে উঠছে? আপনারা তো দাঁতের চিকিৎসা দেন। জি, ধন্যবাদ। বর্তমান যুগে যে গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারনেট এখন সব জায়গায় অ্যাভেলেবেল, এখন মানুষ অনেক সচেতন হয়েছে। মানুষ এখন আর আগের মতো, স্যার যেটা একটু আগে বলছিলেন যে ছাই অথবা কয়লা দিয়ে যে মুখ ব্রাশ পরিষ্কার করতো, এখন আমি মনে করি এখন সবার হাতে হাতে টুথপেস্ট এবং টুথব্রাশ আমরা পৌঁছে দিতে পেরেছি, অথবা মানুষ সচেতন হয়েই এখন টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে। তো এখন যেটা সমস্যা হচ্ছে যে টুথপেস্ট আর টুথব্রাশ ব্যবহার করলেই কিন্তু আসলে আমরা এই ডিজিজগুলো থেকে দূরে থাকতে পারছি না। এটা আমাদের টুথব্রাশিংয়ের একটা ইফেক্টিভ ওয়ে আছে। এই ইফেক্টিভ ওয়েতে যদি আমরা টাইমলি এবং কখন করব, বিশেষ করে স্যার বলেছিলেন একটু আগে যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি ব্রাশ করি, তারপরে শুধু ব্রাশিংই না, আরও অনেক ধরনের আমাদের ওরাল সুস্বাস্থ্য মেনটেন করার জন্য আমরা অনেকগুলা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেমন ডেন্টাল ফ্লস, ইন্টারডেন্টাল ব্রাশ, তারপরে ইরিগেশন, হ্যাঁ, তো তারপরে আমরা টাং স্ক্র্যাবার, সব কিছুই যখন আমরা মেনটেন করব, তখন আমাদের ওরাল হাইজিন টোটালটা মিলে কিন্তু আমাদের ওরাল হাইজিন। শুধুমাত্র যে দাঁত আর গাম আমরা ব্রাশ করে ফেললাম একটা জানাতানোভাবে, তো আবার বেশি ব্রাশিং করার জন্যও কিন্তু কিছু প্রবলেম হয়, যেমন অ্যাব্রেশন, ইরোশনের মতন কিছু প্রবলেম হয়। তো এই জন্য ইফেক্টিভ ব্রাশ, আমরা ব্রাশ কোনটা চুজ করব এবং ব্রাশিং টেকনিক দুইটাই ইম্পর্ট্যান্ট, এবং আমরা যেই পেস্টগুলো ইউজ করি সেটাও ইম্পর্ট্যান্ট। ওটার মধ্যে অ্যাব্রেসিভ বেশি থাকে, অনেক সময় দাঁত কিন্তু ক্ষয় হয়ে যায় বেশি ব্রাশ করার জন্য। এগুলাও আমরা কিন্তু এখন আমরা এই দিবসকে উপজীব্য করে এগুলা আমরা একটু মানুষকে প্রচার করার চেষ্টা করছি। জি, ডক্টর মিলন, টুথপেস্ট নিয়ে অনেকবার আপনাদের কথা এসেছে। টুথপেস্টটা ব্যবহার কেন জরুরি, বা টুথপেস্টে কি থাকে আসলে কি থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে। টুথপেস্ট আমরা ইউজ করি মেইনলি, এটা একটা ফোমিং এজেন্ট। আমরা ফেনা তৈরি করা, ফেনা তৈরি করলে কি হয়, স্মুথলি আমরা দাঁতে ব্রাশটা করতে পারি, যাতে কোনো মুখের ভিতরে কোনো ইনজিউর হয় না, বা খুব স্মুথলি আমরা এটা করতে পারি। হ্যাঁ,
তবে কিছু কিছু টুথপেস্ট আছে মেডিকেটেড, তো ওই টুথপেস্টগুলো ইউজ করা উচিত এই কারণে যে অনেক সময় দেখা যায় যে দাঁতের যখন এনামেল লস হয় বা ক্ষয় হয় তখন একটা ডেন্টিন থাকে ভিতরে, হ্যাঁ, এনামেলের ভিতরে, এটা খুব সেনসিটিভ, হাইপার সেনসিটিভ যেটা বলি। তো কিছু পেস্ট আছে যেখানে কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, সেটা সেনসিটিভের জন্য খুব উপকারী। তখন আমরা বলি যে আপনার মেডিকেটেড টুথপেস্ট ইউজ করেন। হ্যাঁ, আর নর্মালি আমরা সাধারণত দাঁতের ফেনা তোলার জন্য সুদিং এফেক্ট বলি আর কি, যাতে ফেনা ওঠার জন্য খুব জরুরি এবং সব জায়গায় যাতে এই টুথব্রাশটা যায় এবং সব জায়গায় আমরা স্মুথলি ব্রাশ করতে পারি, সেই জন্য পেস্টটা অত্যন্ত জরুরি। জি, কিন্তু টুথপেস্টের কোনো নির্দিষ্ট উপাদান আছে যেটা আসলে থাকাটা মানে একদম টুথপেস্টের জন্য বাধ্যতামূলক? হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা আমরা ইনগ্রিডিয়েন্ট আছে, যে ইনগ্রিডিয়েন্টটা অনেক সময় আমরা আগে যখন ইউজ করতাম যে ফ্লোরাইড আমরা ইউজ করতাম, যে অনেক সময় বাচ্চাদের দেখা যায় কেরিজ ডেভেলপ করে, মানে দাঁতে যে ক্ষয় হয়, দাঁতে গর্ত হয়, তো ওই পেস্টটা ইউজ করলে কি হয়, ওই ফ্লোরাইডটা ওটাকে প্রিভেন্ট করে, কেরিজকে প্রিভেন্ট করে, মানে ওই কেরিজটা যাতে না হয়, তখন আমরা বলি যে আমরা ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আমরা ইউজ করেন। কিন্তু মানে এরকম কি কোনো টুথপেস্ট আছে যেটা ফ্লোরাইড নাই? আছে, এখন তো বাজারে অনেক ধরনের টুথপেস্ট আছে, বললাম না, কিছু আছে মেডিকেটেড, কিছু আছে আপনার সোদিং এফেক্ট দেয়, কিছু আছে যে ফ্লোরাইড সমৃদ্ধ। এখন বাচ্চাদের জন্য আলাদা এখন টুথপেস্ট চলে আসছে বাজারে, মানে আলাদাভাবে শুধু বাচ্চাদের টুথপেস্ট, ঠিক আছে, সমৃদ্ধ টুথপেস্ট পাওয়া যায়। আর আমি যখন জাপানে ছিলাম, জাপানে দেখছি যে সেরকম বিভিন্ন ধরনের টুথপেস্ট আছে, বাচ্চাদের জন্য একটা, মধ্যবয়স্ক একটা, বা বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের টুথপেস্ট তারা নিয়ে আসছে। তো আমাদের বাংলাদেশও আস্তে আস্তে চলে আসতেছে, বাংলাদেশও আস্তে আস্তে ডেভেলপ দিয়ে যাচ্ছে, এবং ওরাল হাইজিন নিয়ে অনেকেই এখন চিন্তা করে যে হ্যাঁ, ওরাল হাইজিন তো ভালো রাখা দরকার, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো রাখা দরকার। মানে জেল পেস্ট ভালো নাকি আপনার যেটা এমনি নর্মাল পেস্ট সেটা ভালো, এরকমও তো অনেক সময় রোগীরা প্রশ্ন করে। আসলে সবগুলোই তো জেল, সবগুলোই জেল, হ্যাঁ, তো জেল আর সফটের মধ্যে কোনো ডিফারেন্স নাই। মেইন হলো দাঁতে স্মুথলি আমরা ব্রাশটা করতে পারি, মুখের ভিতরে যাতে ডিসকমফর্ট না, পেস্ট ব্যবহার করলেই হলো। একটা পেস্ট না, একটার পরে একটা, মানে আপনি মনে করেন একটা জেল পেস্ট ইউজ করলেন, আবার কয়েকদিন নরমাল পেস্ট ইউজ করলেন, এটা একটু অল্টারনেট করে ব্যবহার করলে আপনার জন্য বিভিন্ন ধরনের ব্যবহার করলে ভালো। একই ধরনের সব সময় টানা ব্যবহার না করাই ভালো, চেঞ্জ করে নিলাম, আজকে একটা করলেন, পরে আবার একটা করলেন, নরমালি আর কি। জি, ডক্টর রিজওয়ান, এবারে আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম যখন যে কি কি সমস্যা হয়, সেখানে একটা প্রথম যে সমস্যাটার কথা আপনি বলেছেন এটা হচ্ছে গাম ব্লিডিং বা মাড়ি থেকে রক্তপাত হওয়া। এটা মনে হয় একটা খুব কমন একটা সমস্যা। তো আপনি যদি বলেন যে এই মাড়ি থেকে রক্তপাত কেন হয়? ধন্যবাদ। এটা আসলে মানে প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যদি আমরা বাংলাদেশের চিন্তা করি, মানে সবচেয়ে বেশি এই রোগে মানুষ ভোগে। তো এটাকে মানুষ কিন্তু অনেক সময় এটাকে তোয়াক্কা করে না, একটু আসছে আরেকবার পরে দেখি, কয়েকদিন দেখি। তো এটা যেটা কারণে হয় আসলে, এটা আমাদের মানে আমরা যেটা জিঞ্জিভা বলি, গাম বলি, সেটার ডিজিজের কারণে হয়, এবং এটা খুবই প্রাইমারি পর্যায়ে এই ডিজিজটা হয় আর কি। তো সেটার কারণ হচ্ছে আমাদের মুখে আমরা যখন খাবার খাই, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে, ফুড পার্টিকেল কিছু মুখের মধ্যে আটকে থাকে। এটার পরবর্তীতে এখানে যখন এই জিনিসটা পলিস্যাকারাইড ম্যাটেরিয়াল, যেটা আমরা কার্বোহাইড্রেট খাই, সেটা এখানে দাঁতের মধ্যে খুব টিনিশিয়াসলি আটকে যায়। এরপরে ওখানে কিছু ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে, ব্যাকটেরিয়া ওখানে অ্যাটাচড হয়। এটা হতে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগে, 24 থেকে 48 আওয়ার্স। এই 24 থেকে 48 আওয়ার্স যদি আমরা ক্লিনিং করে ফেলি, তাহলে কিন্তু আমরা এটা থেকে বিরত থাকতে পারি। যদি কেউ করে না, অথবা কোনো জায়গায় ব্রাশ পৌঁছায় না, সেই সব জায়গায় কিন্তু এই ডেন্টাল প্ল্যাক জন্মে। এই প্ল্যাক যদি থাকে বেশ কিছুদিন, অনেক দিন থাকে, এটা পরবর্তীতে ক্যালকুলাসে পরিণত হয়, মানে পাথর হয়ে যায়, যেটাকে বলি আমরা। তো এই জিনিসটা যখন ওই মাড়িতে সবসময় আটকে থাকে, তখন মাড়িতেও এটার একটা চেঞ্জ আসে। আচ্ছা, আপনাকে একটু থামাই, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছে। আমরা এখান থেকে আবার শুরু করব বিরতির পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মুখের সুস্বাস্থ্য কতটা জরুরি সেটা নিয়ে। আমরা ডক্টর রিজওয়ানের কাছে ছিলাম, তিনি বলছিলেন যে কিভাবে মুখের ভেতরে খাবারটা জমে থেকে সেটা আস্তে আস্তে স্টোন বা পাথরে পরিণত হয়। এরপর থেকে যদি আপনি একটু শুরু করেন। তো যখন ওখানে প্ল্যাক থেকে আমাদের প্রায় 7 থেকে 14 দিন পরে যদি এটা আমরা ওয়াশ না করি অথবা ক্লিন না করি, তারপরে ওটা ক্যালকুলাসে পরিণত হয়।
এটা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ডিপোজিশন হয়, এটা পাথর হয়ে যায়। তো এই পাথর হওয়ার পরে তখন এটা আপনার যে মাড়িকে তখন ইরিটেট করার ফলে মাড়ি সেলফ করার জন্য, ডিফেন্স করার জন্য তখন ওখানে ইনফ্লামেশন তৈরি হয়। ইনফ্লামেশন হলে ওখান থেকে তখন ব্লিডিং শুরু হয়, ওটা তখন চেঞ্জ হয়ে যায়, তখন রেডনেস তৈরি আসে, ব্লিডিং হয়, যেগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। তো এই সময় যদি আমরা আবার মাড়িটাকে আমরা যে প্রফেশনাল ডেন্টিস্ট দ্বারা যদি আমরা এটা ক্লিন করে নিই এবং কিছু মেডিসিন নিই, তাহলে কিন্তু আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। কিন্তু যদি আমরা এটা না করি তাহলে এটা পরবর্তীতে কিন্তু আরও সামনের দিকে বাড়তে বাড়তে একসময় ইনফ্লামেশন কিন্তু আর হবে না, বডি তো আর প্রথমে অ্যাকিউট ইনফ্লামেশন করবে, এরপরে ক্রনিক ইনফ্লামেশন করবে, এরপরে সে থেমে যাবে। তারপরে যখন আরও প্লাক ডিপোজিশন হবে, ওইটা একটা কিন্তু নিউক্লিয়াস হিসেবে থাকবে ওই প্ল্যাকটা, ক্যালকুলাসটা। পরে আস্তে আস্তে আমাদের পেরিওডন্টাল, যেভাবে আমরা দাঁতটা যেখানে বসানো থাকে আমাদের মাড়ির ভিতরে, হাড়ের ভিতরে যেই লিগামেন্ট দ্বারা আটকানো থাকে, সেই লিগামেন্টের উপরে হ্যাম্পার করবে, পেরিওডন্টাইটিস করবে, এবং এর আস্তে আস্তে ফলশ্রুতিতে একসময় দাঁতটা মোবাইল হয়ে যাবে, একসময় পড়ে যাবে। তো এই জন্য আসলে এই প্রথম থেকেই যদি আমরা এগুলা হলে আমরা যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিই, তাহলে আমরা এটা থেকে বিরত থাকতে পারি। আর একটা হচ্ছে যে আমরা যদি রেগুলারলি যদি ক্লিন করি, যদি আমরা, তাহলে আর এই প্ল্যাকও হওয়ার সম্ভাবনা থাকে না, সেক্ষেত্রে আমরা এই ডিজিজ থেকে বিরত থাকতে পারি। জি, ডক্টর মিলন, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে স্কেলিং, আমরা অনেক সময় বলি যে স্কেলিং করা দাঁতের, এটা কি একটু বলবেন যে বা এটা করা উচিত না, কেন করা উচিত? আচ্ছা, একটা যোগ্য কোশ্চেন, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। যে স্কেলিং বলতে আমরা বুঝি যে এই যে প্লাগগুলো মেচিওর হয়ে যে ক্যালকুলাস হয়, মানে বাংলা যাকে বলে পাথর বা ডাটার, সেগুলোকে উঠাই ফেলা, মানে ক্লিন করা, দাঁতের মাড়িটাকে ভালো সুস্থ রাখা। কিন্তু স্কেলিং আসলে অবশ্যই দরকার, প্রতি 6 মাস পর পর দাঁত চেক আপ করা দরকার, এবং সেখানে যদি আপনার দাঁতের মাড়িতে এরকম ক্যালকুলাস জমে থাকে বা পাথর জমে থাকে, সেগুলোকে অবশ্যই ওয়াশ করে এখান থেকে নিয়ে আসতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে কী হবে, মাড়ির যে হেলথ, মানে জিঞ্জিভাল হেলথ যেটা, সেটা সুস্থ থাকবে। এটা তো অনেক সময় দেখা যায় যে পেশেন্ট কমপ্লেন করে স্কেলিং করার পরে তার দাঁত শিশি করে। এই কোশ্চেনটা অনেক কমন করে, কারণ কি হয়, ওই যে ক্যালকুলাসগুলো, পাথরগুলো যে দাঁতের ইয়াতে জমে থাকে মাড়ির কাছে বা নেকে, এই পাথরগুলো দাঁতের এনামালটাকে সে ক্ষয় করে ফেলে, ইরুট করে ফেলে। তো ইরুট করার ফলে তো এনামালের ভিতর তো ডেন্টিন থাকে, যেটা আগেও বলছি যে এরিয়াটা হাইপার সেন্সিটিভ বা সেন্সিটিভিটি এরিয়া। তখন এই সেন্সিটিভিটি এরিয়া তখন ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে দেখা যায় যে এই সেন্সিটিভিটি ডেভেলপ করে। হ্যাঁ, এটা তখন আমরা বলি যে এটা কিছুদিন থাকবে, 5-7 দিন থাকবে, অথবা তারপরে সেটা অটোমেটিক চলে যাবে। যদি চলে না যায়, তাহলে আমরা বলছি যে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট বা এই বাজারে আছে সেন্সোডাইন টুথপেস্ট বা মাউথ ওয়াশ, হ্যাঁ, আমরা ইউজ করতে বলি যে এটা থেকে রিলিফ পাওয়ার জন্য। তারপরে যদি না যায়, মানে ইরুটটা যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রে এক ধরনের ফিলিং এটা আছে, আমরা ফিলিং দিয়ে ওই রুটটাকে বন্ধ করে দিই। বন্ধ করলে পেশেন্ট আপনার এটা থেকে মুক্তি পায়। যে আর কিন্তু এটা আসলে ভালো, মানে আপনি 6 মাস পর পর এটা পরিষ্কার করা যদি থাকে, আমরা বলি 6 মাস পর পর চেক আপ করা, যদি দরকার হয় 1 বছর পর পর অন্তত যাতে আমরা স্ক্রিনটা করি। এটা একটা, এখন আমার বাইরে যে ট্রিটমেন্টটা আপনার হয়, সেটা হলো অনেকে বলে যে প্রোফাইলিক্সিস ট্রিটমেন্ট। প্রোফাইলিক্সিস ট্রিটমেন্ট হলো এই যে আমরা যে মেনটেন করি, ওরাল হেলথ দিয়ে মেনটেন করি, এই মেনটেনিং প্রসিডিউর, এবং দাঁতে যদি প্রতিদিন প্লাক না জমে, সেগুলোকে আমরা ক্লিন করে ফেলি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার শুধু জিঞ্জিভার উপরে থাকে তা না, প্লাক অনেক সময় সাব জিঞ্জিভাল, মানে মাড়ির একটু ভিতরে প্লাক জমে থাকে, সেগুলো দাঁতে ব্রাশ করলে আসে না। তখন এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই দাঁতের জিঞ্জিভাল সালকাসে যে প্লাক থাকে, সেগুলো আমরা একসাথে পরিষ্কার করে ফেলি। তো এইগুলো পরিষ্কার করলে কি হয়, আপনার দাঁতের মাড়ির স্বাস্থ্য ভালো থাকবে, আপনার দাঁতের মাড়ির রোগ হবে না, দাঁতের রোগ হবে না, সেটা থেকে আপনি মুক্ত পাবেন। জি, ডক্টর রিজওয়ান, এই কথাটা যখন আসলো তখন আরেকটা প্রশ্ন মনে আসছে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় দেখি যে আপনার বা বাসে, ফেরিতে, ওখানেও অনেক ডেন্টিস্ট বসে থাকেন এবং তারা বিভিন্ন ধরনের চিকিৎসা দেন, এবং মানে ডেন্টিস্ট না এমনও অনেকে আসলে দাঁতের চিকিৎসা দেন। তো এই বিষয়টা কতটা বিপজ্জনক, সেটাকে একটু বলবেন কিনা? জি, আপনি একটা মানে খুব ভাইটাল জায়গায় হাত দিয়েছেন। তো এটা হচ্ছে যে মানে আমাদের দেশে ডেন্টাল সার্জন যারা আছে, মানে বিএমডিসি কর্তৃক স্বীকৃত,
ইনারা তো একটা নির্দিষ্ট অফিসে মানে চেম্বার হোক অথবা কোনো হাসপাতাল হোক একটা ইনস্টিটিউশনে বসেন, কিন্তু যেটা বললেন বাসে ঘাটে আগানে বাগানে হাটে বিভিন্ন গ্রামগঞ্জে যারা দাঁতের চিকিৎসা দেয়, এটা আসলে অনেকটা ভয়ঙ্কর বলা যায়। তো ওনারা এমন ধরনের চিকিৎসা দেয়, কিছু কিছু পদ্ধতি ওনারা ইউজ করে যে আপনি হয়তো টেম্পোরারিলি দেখবেন যে খুব ভালো রিলিফ পেয়েছেন, বাট পরবর্তীতে এটার যে সাইড ইফেক্ট সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যেমন কিছু কিছু ওনারা প্রথমে একটা জিনিস বিক্রি করে যে দাঁত পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক সাদা হয়ে যাবে। তো ওনারা এক ধরনের অ্যাসিড ইউজ করে অথবা স্টেইন রিমুভারের এক ধরনের কেমিক্যাল ইউজ করে, যেটা দিলে আমার দাঁতের এনামেলের একটা পোর্শন কিন্তু সাথে সাথে দাঁত পরিষ্কার হয় ঠিক আছে, কিন্তু সাথে এনামেলের একটা পোর্শন উঠে আসে, পরবর্তীতে কিন্তু সেন্সিটিভিটি গ্রো করে যায়। এটা কিন্তু সে বুঝলো না, এটা গেল একটা। তারপরে দাঁত প্রতিস্থাপনের কিছু কেমিক্যাল ওরা ইউজ করে, আমরা অ্যাক্রাইলিক রেজিন বলি, সেলফ কিওর। ওটা একদম দেন এন্ড দেন ওরা দাঁত আপনাকে বানায় দিবে এক বসাতেই। তো এগুলি পরবর্তীতে অনেক দিন লং টার্ম থাকলে ওই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে, যেটার কারণে অনেক সময় ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে, ওরাল ক্যান্সার। তো এই জন্য আসলে আপনারা গোটা বাংলাদেশের প্রত্যেক মানুষ অবশ্যই রেজিস্টার্ড কোনো ডেন্টাল সার্জনকেই পরামর্শেই চিকিৎসা নেবেন। যার তার কাছ থেকে চিকিৎসা নেওয়াটা আসলেই ভয়ঙ্কর। জি, ডক্টর মিলন, আপনি এবারে যদি বলেন যে দাঁত নড়ে যাওয়া নিয়ে আপনি বলছিলেন যে দাঁত নড়ে যাওয়াটাও আর একটা সমস্যা এবং মাড়ির যত্ন না নিলে সেটা হয়। দাঁতগুলো কেন নড়ে যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আগেও বলেছি যে দাঁত এবং দাঁতের মাড়ির রোগ দুটা ওতপ্রোতভাবে জড়িত। দাঁতের মাড়ির থেকেই সাধারণত প্লাক ক্যালকোসাল এগুলো জমা থাকে। এগুলো হলো একটা ব্যাকটেরিয়ার কলোনি। যে ব্যাকটেরিয়া যদি ওখানে জমা থাকে, তাহলে প্রথমে সে হলো দাঁতের যে মাড়িটা, মানে যে সফট পোর্শন, নরম পোর্শন, এটাকে সে নষ্ট করবে। ঠিক আছে, নষ্ট করার পরে যে মাড়ির রোগ হবে সেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস, যেখানে মাড়ি থেকে রক্ত পড়া, পুষ পড়া, ঠিক আছে, ওগুলো হবে। যদি আমরা ট্রিটমেন্ট না করি, এই ডিজিটের ট্রিটমেন্ট না করলে ভিতরের দিকে, আরও ভিতরের দিকে আমাদের কিছু সাপোর্টিং স্ট্রাকচার থাকে দাঁতের, যেমন পেরিওডন্টাল লিগামেন্ট, অ্যালভিউলার বোন, সিমেন্টাম। তখন সেইটা কি করে, এই দাঁতের মাড়ি এবং দাঁতের সংগ্রহস্থলে যে জিঞ্জিভাল সার্কাসটা থাকে সেটা থেকে একটা পকেট তৈরি হয়। এই পকেটের ভিতর দিয়ে এই ব্যাকটেরিয়াটা চলে যায়। সে সিমেন্টামকে নষ্ট করে, ডিস্ট্রাকশন করে, পেরিওডন্টাল লিগামেন্টকে করে এবং অ্যালভিউলার বোনকে করে, যে বোনটা দাঁতটাকে ধরে রাখে। যখন দাঁতটাকে ধরে রাখে অ্যালভিউলার বোনটা, তখন অ্যালভিউলার বোনটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তো সাপোর্ট আর থাকে না, তখন দাঁতটা আস্তে আস্তে আলগা হয়ে যায়। আলগা হয়ে গেলে দাঁত নড়ে যায়। এটাকে বলা হয় যে পেরিওডন্টাইটিস। যে পেরিওডন্টাল ডিজিজ আমরা দুইটাই মেনলি বুঝি, একটা হলো জিঞ্জিভাইটিস আর একটা পেরিওডন্টাইটিস। জিঞ্জিভাইটিস হলো দাঁতের মাড়ির রোগ, যেখানে রক্ত পড়ে, পুষ পড়ে, আর পেরিওডন্টাইটিস হলো দাঁত নড়ে যাওয়া, দাঁত মোবাইল হয়ে যাওয়া। এই জন্য পেরিওডন্টাল ডিজিজকে আমরা বলি একটা সাইলেন্ট কিলার। কারণ দেখা যায় যে জিঞ্জিভাইটিস হলে অনেক সময় কিন্তু কোনো সিগন্যাল আগে থেকে দেয় না, হয়তো প্লাক জমছে, ব্যথা নাই, শিশির নাই, আমরা ডাক্তারের কাছে যাইও না। তো এইটাই যখন জমতে 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 ভিতরের দিকে স্ট্রাকচার চলে যায়, তখনই দাঁত হঠাৎ করে নড়ে যায়। আমাদের সঙ্গে দর্শক আছে, আমরা একটা প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে ফোন করেছেন বলে প্রশ্নটি করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। যে আমার প্রশ্ন হলো যে আমার 4টা দাঁত পড়ে গেছে, মানে সমস্যা হয়েছে দেখে উঠাইয়া ফেলছি। এখন এই যে এগুলিতে আলগা দাঁত বসানো যাবে কিনা, বসাইলে টেকসই কেমন হবে, কতদিন থাকবে, এটা একটু জানতে চাইতেছি। আচ্ছা, জি, আপনার যে কোনো একজন প্রশ্ন উত্তর দিতে পারেন। হ্যাঁ, আপনার 4টা দাঁত পড়ে গেছে, আসলে আপনার কি সামনের দাঁত নাকি পিছনের দাঁত, সেটাও একটু ইয়ে করলে ভালো হতো। আপনি জিজ্ঞেস করলে উনি উত্তর দিতে পারেন। জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ হ্যাঁ। উপরের মাটিতে। উপরের সামনে না পিছনে? সামনে সামনে সামনে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনার সামনে 4টা দাঁত পড়ে যায়, পাশ থেকে একদম আকল দাঁতের পরে 2 নম্বর আর 3 নম্বর দাঁত ডান পাশে উপরে মাটিতে। আচ্ছা, মাড়ির দাঁত। আচ্ছা, ঠিক আছে। যদি মাড়ির দাঁত আপনার পড়ে যায়, আপনার দাঁত বাঁধাই করা যাবে। যদি দেখা যায় মাড়ির দাঁতের একদম লাস্ট একটা দাঁত থাকে, তাইলে আমরা কি ফিক্সড ব্রিজ করতে পারি, যেটা আপনার খোলা লাগে না, আপনার একদম ফিক্সডভাবে আমরা একটা ব্রিজ করে দিতে পারি, সেই পদ্ধতিও আছে।
আবার অনেক সময় আছে আলগা দাঁত, যেটাকে আমরা ডেঞ্চার বলি। আপনি একটা ডেঞ্চার করতে পারেন, সেই ডেঞ্চারটা কিন্তু আপনাকে প্রতিদিন রাতের বেলায় খুলে একটা পানিতে রেখে দিতে হবে, তারপর সকালবেলা পরিষ্কার করে আবার পড়তে হবে, ঠিক আছে? যদি মানে ফিক্স করার মতো কোনো অবস্থা না থাকে তাহলে আমরা সেই ইয়াতে করতে পারি। এখন বর্তমানে লেটেস্ট ট্রিটমেন্ট যেটা আসছে সেটা বলা ডেন্টাল ইমপ্লান্ট। তখন আপনার দাঁতের সাপোর্ট লাগে না, দাঁত নাই, দাঁতের ভিতরে আমরা স্ক্রু বসাই দিই ইমপ্লান্ট, তারপরে এখানে একটা আমরা ফিক্সড প্রস্থোডন্সিস যেটা ক্যাপ বলি বা ক্রাউন সেটা করে দিই, করা যেতে পারে। জি, অনেক ধন্যবাদ দর্শক প্রশ্ন করবার জন্য। ডক্টর মিলন, আমরা আবার একটু আমাদের আলোচনায় ফিরে আসি। তো আপনি বলছিলেন যে দাঁত নড়ে গেলে মানে নড়ে যেতে পারে কিভাবে, তো দাঁত নড়ে গেলে তখন আসলে আপনারা কি করেন? যেরকম ধরেন নড়ে গেল, তখন আপনাদের কাছে রোগী আসলো, তখন আপনারা কি করেন সেই দাঁতটা নিয়ে? আসলে যখন দাঁত নড়ে যায়, নড়ে যাওয়ার আসলে আমরা দাওয়াকে 3টা ভাগে ভাগ করি। এটা ফার্স্ট ডিগ্রি মোবিলিটি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মোবিলিটিতে যদি পেশেন্ট আসে তখন আমরা ট্রিটমেন্ট করে দাঁতটাকে বসানোর ব্যবস্থা করতে পারি, এবং আপ টু সেকেন্ড ডিগ্রিও যদি আসে তাহলে আমরা যে ট্রিটমেন্ট দিয়ে দাঁতটা রাখার ব্যবস্থা করতে, যাতে নড়াটা বন্ধ হয়ে যায়। আর যদি থার্ড ডিগ্রি মোবিলিটি আসে, থার্ড ডিগ্রি মোবিলিটি হলো আপনার, আমি যে বললাম দাঁতের সাপোর্টিং যে স্ট্রাকচারগুলো থাকে, যে পিরিয়ডাল লিগামেন্ট, সিমেন্টাল, অ্যালারোল, এগুলো 4 দিক থেকেই সব নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় দাঁতটা যদি আমরা যে নাড়াচাড়া করি, সামনে থেকে পিছনে যায়, পিছন থেকে সামনে আসে, বাম থেকে ডানে যায়, ডান থেকে বামে যায়, সব দিক দাঁত তখন তার নষ্ট হয়। তখন এই দাঁত আমরা আর রাখতে পারি না, তখন এটাকে আমরা ফেলেই দিতে হয়। কিন্তু পেশেন্টকে খেয়াল রাখতে হবে, দাঁত যদি প্রথম অবস্থায় একটু নড়া নিয়ে আসে, সেই দাঁতকে আমরা ট্রিটমেন্ট করে রাখতে পারি। যেমন নড়ার মাত্রার উপর নির্ভর করে আসলে চিকিৎসা নির্ভর করে যে এটা রাখা যাবে বা ফেলে দিতে হবে। জি, ডক্টর রিজওয়ানুর রহমান, দাঁত নড়ে গেল এবং ফেলে দেওয়ার পরের ধাপটা কি করেন আপনারা? ফেলে দিলে তো দাঁত তো প্রয়োজন। জি, দাঁত তো প্রয়োজন। দাঁত যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দাঁত প্রতিস্থাপনের বেশ কিছু পদ্ধতি আছে। আগেকার মানে আগে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে যে ওই যে স্যার বলছিলেন ডেঞ্চার, যে আমাদের পেশেন্ট একজন ফোন করেছিলেন, তো ডেঞ্চার আমরা দিতে পারি। ডেঞ্চারটা হচ্ছে এটা হবে আপনার রিমুভেবল ডেঞ্চার। এটা আপনার আমরা দাঁতের একটা ইমপ্রেশন নিয়ে তারপরে আলাদা করে বানিয়ে আবার ওনাকে সাপ্লাই দেওয়া হয়। তো এটা উনি সারাদিন পরবে, খাওয়া দাওয়া করবে, সব কিছু করবে, কিন্তু রাতের বেলা খুলে রেখে দিতে হবে। যদি এটা পরে ঘুমায় অনেক সময় ডিসলসমেন্ট হয়ে গলায় গিয়ে আটকে যেতে পারে। এটা অনেক সিভিয়ার, ওটা নড়াচড়া করে আর কি। হ্যাঁ, না হ্যাঁ, ওটা রিমুভেবল, ওটা খুলতে পারে, পেশেন্ট নিজেই মানে খুলতে পারবে, আবার নিজেই লাগাতে পারবে। এটা এক ধরনের প্রতিস্থাপনের পদ্ধতি। আরেকটা আছে হচ্ছে ডেন্টাল ব্রিজ বলি আমরা। সেক্ষেত্রে পদ্মা সেতুর মতন দুপাশে দুটা অ্যাবাটমেন্ট থাকে, মাঝখানে পন্টিক থাকে। তো এটাকে আমরা দুটা দাঁতকে আমরা রুট ক্যানেল করে নেই, সাপোর্ট দিয়ে নেই, দুটা খুঁটি আর মাঝখানে একটা ব্রিজের মতন এরকম একটা প্রতিস্থাপন করতে পারেন। আরেকটা হচ্ছে যে এখন সবচেয়ে আধুনিক যেটা আসছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। সেক্ষেত্রে আমরা ফিক্সার, কিছু বায়োকম্প্যাটেবল স্ক্রু বলতে পারেন, ফিক্সার বলি আমরা এটাকে, এটা দিয়ে তারপরে ইমপ্ল্যান্ট বসিয়ে, অ্যাবাটমেন্ট বসিয়ে, তারপরে আমরা একদম ন্যাচারাল টিথের মতন এটা ওটা খুলতেও হয় না এবং ওটা নরমাল একটা দাঁতের মতোই সাপোর্ট দেয়। এটার একটু মানে একটা পার্থক্য হচ্ছে ন্যাচারাল টুথের সাথে। এইটা ন্যাচারাল টুথ আমরা কিন্তু একটু মুভমেন্ট করি, আমরা ফিজিওলজিক্যাল একটু মুভমেন্ট হয়, ওই দাঁতের ওই মুভমেন্টটা হয় না। সেক্ষেত্রে আমরা যদি একটা ন্যাচারাল দাঁত আর একটা ইমপ্ল্যান্ট, এটার কিন্তু ব্রিজ আমরা করতে পারি না। যদি ব্রিজ করতে হয় তাহলে দুইটাই ইমপ্ল্যান্ট হইতে হবে, অথবা দুইটাই ন্যাচারাল টুথ হইতে হবে। এইটুকুই খালি পার্থক্য। এটা আপনার অসিও ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের বোনসের মধ্যে আটকানো থাকে। জি, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই কিভাবে দাঁতটা পরিষ্কার করা উচিত সেই নিয়মটা নিয়ে একটু কথা বলবো। তবে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছি মুখের সুস্বাস্থ্য কতটা জরুরি সেটা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আহমেদুল কবির মিলন এবং ডক্টর ABM রিজওয়ানুর রহমান। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে দাঁত নড়ে গেলে কি করা উচিত বা কীভাবে। আমরা এই পর্বে যেটা আলোচনা করব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি হয়তো একটু বলেছিলেন ডক্টর মিলন, সেটাতেই আমরা ফিরছি। সেটা হচ্ছে যে দাঁতের যত্ন নেওয়াটা বা দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতিটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে দাঁত মাজার কিছু নিয়ম আছে, কিছু টেকনিক আছে যেগুলো আমরা পেশেন্টকে সাধারণত বলে থাকি যে আপনি যখন দাঁত ব্রাশ করবেন, প্রথমে ব্রাশটা হতে হবে সফট,
বিসেলগুলো আছে এটা সফট হতে হবে। এই সফটটা কিভাবে একজন মানে রোগী বা একজন সাধারণ মানুষ ঠিক করবেন? হ্যাঁ, বাজারে বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়। ব্রাশগুলো সে হাতে ধরেই বুঝতে পারে যে নরম না ঠান্ডা, মানে নরম না শক্ত। শক্তগুলো ব্যবহার করা যাবে না। শক্তগুলো ব্যবহার করা যাবে না, কারণ হলো শক্তগুলো দাঁতটাকে ক্ষয় করে ফেলে। মানে অনেকে দেখা যায় খালি ঘষে, কিন্তু এটা তো ঠিক পদ্ধতি না। অনেকে দাঁত ব্রাশটা এইভাবে ডানে বামে খালি ঘষতেই থাকে, বলে যে যত ঘষবো তত দাঁত পরিষ্কার হবে, সুন্দর হবে। মানে এই কনসেপ্টটা অনেকের আছে, কিন্তু এটা হলো একটা রং কনসেপ্ট। এখন যেটা আমরা বলি যে আমাদের টেকনিকে, যে আপনার একটা সফট ব্রাশ নেবেন এবং একটা পেস্ট নেবেন, নিয়ে নিচের দাঁতগুলো নিচ থেকে উপরের দিকে ব্রাশ করবেন। মানে হরাইজন্টাল এরকম ঘষবেন না, আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে নিচের দাঁত, আর উপরের দাঁতগুলো হলো উপর থেকে জাস্ট নিচের দিকে। তাতে করে কি হয়, মাড়ির যেই মার্জিন থাকে, যেখানে আমরা প্লাক বলি জমে থাকে, সেগুলো পরিষ্কার করা হলো মেন উদ্দেশ্য। তাইলেই আপনার দাঁত মাড়ি এবং ভালো থাকবে। কিন্তু অনেকে খালি ঘষতেই থাকে, সেটা হলে দাঁত ক্ষয় হয়। এটা বলি দাঁতের ক্ষয় রোগ। ওই যে রেদন বললো যে এট্রিশন, অ্যাব্রাশন, ইরোশন, এগুলো ডেভেলপ হয়। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো আপনাকে অনেক মাঝে মাঝে মাউথ ওয়াশ ইউজ করা উচিত। যখন দেখা যায় ব্রাশ করলে অনেক সময় দাঁতের মার্জিন থেকে, মার্জিন থেকে প্লাকগুলো দূর হলো, কিন্তু মার্জিনের ভিতরে যেটা আমরা বলছি সালকাস, সালকাসের ভিতর তো আর আসবেন ভিতর থেকে, তখন আমরা বলি কি মাউথ ওয়াশ ইউজ করেন। আমাদের বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়, মাউথ ওয়াশ তো ভিতরে চলে যায়, সে মাউথ ওয়াশ ইউজ করতে পারে। আরেকটা আমরা বলি যে অনেকে আমার মেসক ইউজ করে, আছে না মেসক ইউজ করে, কিন্তু মেসকে সামনে দাঁতে ঠিক আছে, কিন্তু পিছনে দাঁতে কিন্তু করা যায় না, পৌঁছাবে না। অনেক সময় অনেক ব্রাশও আছে যেটা ওই পর্যন্ত যায় না। এখন আবার একটা ব্রাশ বেরিয়েছে যেটা অ্যাঙ্গুলেটেড, যে ব্রাশটা আপনার কিন্তু আক্কেল দাঁতের একদম শেষ মাথা পর্যন্ত যায়, সেই ব্রাশটা ইউজ করবে। সোজা ব্রাশগুলো না ব্যবহার করে একটু বাঁকানো যে ব্রাশ, হ্যাঁ, ওইটা হলো পিছন দাঁতের ক্ষেত্রে। আর আমরা সোজা তো আমরা সামনের দিকে করতেই পারি, এটা একটা। আরেকটা হলো আপনার যে ডেন্টাল ফ্লস, অনেক সময় দুইটার মাঝখানে অনেক খাবার জমে থাকে, তো ডেন্টাল ফ্লস ইউজ করলে কি হয়, এই ময়লাগুলো আমরা বের করতে পারি। ডেন্টাল ফ্লস ইউজ করবে। আরেক সময় আমরা ইউজ করতে পারি, এটা বলা হয় ইন্টারডেন্টাল ব্রাশ। এটা একটু ছোটো এক ধরনের ব্রাশ, যেটাকে মনে করেন যে দাঁতের একটু ফাঁকা থাকলে ওই ফাঁকা দিয়ে আমরা ঢুকাই দিই, ওইখানে যে ময়লাগুলো থাকে, যদি আমরা বলি যে পকেট ফর্মেশন হয়, ওই পকেট থেকে আপনার এই যে জীবাণুগুলো বা যে ময়লাগুলো থাকে সেগুলো আমরা পরিষ্কার করতে পারি। এই বিভিন্ন ধরনের টেকনিক আছে, সেগুলো যদি আমরা নিয়মিত মেনটেন করি, তাইলে আমাদের দাঁত, মাড়ি এবং মুখের স্বাস্থ্য ভালো থাকবে। জি ডক্টর রিজওয়ান, আমাদের অনেক মানুষই কিন্তু পান সুপারি এগুলো খেয়ে থাকেন, এটা কতটা ক্ষতিকর মুখের স্বাস্থ্যের জন্য? পান সুপারি আসলে আমাদের দেশে গ্রামে গঞ্জে বেশি ইউজ হয়, বা এখন শহরেও অনেকেই পান সুপারি খেয়ে থাকেন আমরা। তো পান সুপারির আসলে যে একটা বড় ধরনের খারাপ ইফেক্ট আছে সেটা, এবং এটা বেশ লাইফ থ্রেটেনিং পর্যন্ত চলে যায়। তো পান সুপারি থেকে, পানের থেকে সুপারিতে বেশি প্রবলেম। সুপারিটাতে এক ধরনের অ্যারোকোলিন নামক একটা পদার্থ থাকে, যেটা কার্সিনোজেন, ক্যান্সার তৈরি করতে পারে। তো এটা যদি সে লং টার্ম ইউজ করে একটা মানুষ, সেক্ষেত্রে ওই বছরের পর বছর অনেক দিন ইউজ করে, বিশেষ করে এই সুপারি, আর সাথে হচ্ছে অনেকে আবার গ্রামগঞ্জে গুল, তামাক এগুলো ইউজ করে, কি ভিজা পাতা, জর্দা, এগুলা জিহ্বার নিচে এখানে দিয়ে রাখে। এগুলার জন্য একদম কার্সিনোমার একদম 1 নম্বর কজ। তো এগুলির কারণে, যে লং টার্ম ইউজ করার কারণে এই সব রুগী আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে, আগে কিন্তু এত ছিল না। এবং এটার কারণে আমাদের যে ওরাল মিউকোজা বলি, আমাদের যে গালের ভিতরের দিকের যে অংশটা, এটাতে একদম হরহামেশাই এই ওরাল ক্যান্সারটা ডেভেলপ করে যাচ্ছে। তো এইটা আসলে সবারই এটা বন্ধ করা উচিত। 2-1বার মানুষ যখন খেতে পারে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু মানে এটাকে একটা রুটিন করে নেওয়া, অনেকে ভাত না খেলেও শুধুমাত্র পান সুপারি খেয়েও থাকতে পারে, এরকমও লোক আছে। কিংবা এটা বলে যে আমি ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু পান সুপারি না খেয়ে পারবো না। তো এটা আসলে যারা আমরা খাই, এটা অবশ্যই বিরত থাকা উচিত, এবং যত দ্রুত সম্ভব এটা বন্ধ করে দেওয়া উচিত। জি
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডক্টর রিজওয়ান যেটা বললেন, ডক্টর মিলনের কাছে আসি, সেটা হচ্ছে মুখের তো ক্যান্সারও একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং আমরা দেখতে পাই যে আমাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে মুখগহ্বরের ক্যান্সার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে। তো মুখগহ্বরের ক্যান্সার মুখের স্বাস্থ্যের সাথে কতটা জড়িত? আচ্ছা, মুখ গহ্বরের যে ক্যান্সার, আসলে ইদানিং আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে মুখের ভিতরে প্রথমে আমরা প্রি ক্যান্সারাস কিছু লিশন নিয়ে আসে, যে যেটা বলতেছিল যে যারা পান, জর্দা, সুপারি, খয়ের, গুল এগুলো খায় বা ইউজ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে গালে অনেক সময় গালে দেখা যায় যে হোয়াইট লিশন, রেড লিশন, লিউকোপ্লাকিয়া, ইরিথ্রোপ্লাকিয়া আমরা বলি, এগুলো তো প্রি ক্যান্সার লিশন। পেশেন্ট তো সাধারণত বুঝতে পারে না এটাতে কী হবে। এরকম আমরা কিন্তু অনেক রোগী পাই, বিশেষ করে গ্রাম এলাকা থেকে যখন পেশেন্ট আসে, মুখটা চেক করে যদি দেখি যে এরকম লিউকোপ্লাকিয়া বা এরকম দেখা যায়, তখন কিন্তু আমরা প্রথমে একটা অ্যাডভাইস দিই যে আপনারা স্ক্রিনিং করেন বা কিছু একটা বায়োপসি করেন। হ্যাঁ, কারণ ক্যান্সারটার আগেই যদি আমরা এটা ডিটেক্ট করতে পারি তাহলে পেশেন্টের জন্য অনেক হেল্পফুল হয়। তো এটা যদি অনেক সময় ডিটেক্ট করতে না পারি, এখন দেখা যায় যে অনেক সময় আমাদের যেই ক্যান্সারটা বেশি হয়, হ্যাঁ, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অনেক পেশেন্ট এখন স্কোয়ামাস সেল কার্সিনোমা আসে। তো এই ক্যান্সার মুখের আসলে এখন আমাদের জন্য মানে ট্রিটমেন্ট করা কষ্টকর হয়ে যায়, পেশেন্টের জন্য অনেক পেইনফুল। সেটা যেহেতু আপনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, আপনি ভালো বুঝুন যে ক্যান্সারের যে কী ক্ষতি হয়, কারণ এইটার এফেক্ট তো শুধু এখানেই থাকে না, সারা শরীর ছড়ায় যায়, তাই না? তো একটা রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা মুখটাকে চেক করি, তখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যে জিঞ্জিভা বা ওরাল মিউকোসা মানে কোনো চেঞ্জ আছে কিনা, কারণ পেশেন্ট তো আর বুঝবে না। অনেক সময় দেখা যায় একটা গোটা নিয়ে আসে, যে একটা গোটা হয়েছে, কোনো ব্যথা নাই, কিছু নাই, একটা গোটা হয়েছে, এটা আসলে কি কর। কিন্তু এরকম পেশেন্ট পাচ্ছি, এই গোটা যখন বায়োপসি করতে গেছে তখন দেখা যায় যে এটা ক্যান্সার টার্ন নিয়েছে। এরকম পেশেন্টও পাইছি। সেই পেশেন্ট তখনও অবহেলা করে, যে আর যায় না, বায়োপসি করতে যায় না, ভয় পায়, কিন্তু আলটিমেটলি কিন্তু তার যত ক্ষতি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ডাক্তার কাছে গেছে, কিন্তু দেখা যায় তার আর করণীয় কিছু নাই, কারণ আউট অফ ইয়েতে চলে গেছে, সে চিকিৎসার বাইরে চলে গেছে। তো এই জন্য আমরা বলি যে মুখের যে কোনো ক্ষত বা গা বা আলসার, এগুলো দেখা দেওয়া মাত্রই যাতে ডেন্টাল সার্জনের কাছে আসে, মুখের ভিতরটা ভালো করে আমরা যাতে চেক করতে পারি, সেটা আপনাদের এই নেক্সাস টেলিভিশনের মাধ্যমে আমি বাংলাদেশের সব জনগণকে, প্রান্তিক জনগণ যারা গ্রামগঞ্জে আছে, সবাইকে আমি জানাতে চাই যে আপনারা মুখ এবং দাঁতের সবসময় যত্ন দেবেন। যদি মুখে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় বা কোনো গা দেখা যায় বা আলসার দেখা যায়, অবশ্যই আপনারা ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন এবং আগে থেকেই আপনারা এটা চেক করাবেন যে এটা খারাপের দিকে যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে ডক্টর রিজওয়ান আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আমরা অনেক ধরনের পরামর্শ আপনারা দিলেন, কিন্তু রোগীরা যদি এই সমস্যাগুলো হয় কোথায় যাবেন তারা? একটা তো হচ্ছে চেম্বার, সেটা তো প্রাইভেটলি, কিন্তু সরকারিভাবে কি এই চিকিৎসাগুলোর ব্যবস্থা আছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে? জি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। জি, আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যে সরকারি হাসপাতাল আছে, সেখানে একজন অ্যাপয়েন্টেড ডেন্টাল সার্জন আছেন। আপনারা মুখের যে কোনো প্রবলেমে তার কাছে যেতে পারেন, সেইখানে দেখা করবেন। এবং যেটা স্যার বলতেছিলেন যে মুখে যদি কোনো ঘা হয়, সেটা যদি 1 সপ্তাহের বেশি থাকে, তাহলে অবশ্যই আমরা ডেন্টাল সার্জনের শরণাপন্ন হব। আর হচ্ছে যে মুখের সুস্বাস্থ্য মেনটেন করব, আমরা রেগুলার ব্রাশ করব, ব্রাশ, ফ্লসিং, যেগুলা আমরা বলেছি, মাউথ ওয়াশ, তারপরে ইন্টারডেন্টাল ব্রাশ। আমরা যদি মুখটাকে ক্লিন রাখতে পারি এবং আমরা হাবিজাবি বদ অভ্যাস থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ সুস্বাস্থ্য আমাদের বজায় রাখতে পারবো, মুখের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্য মেনটেন করতে পারবো। জি, কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা কি সরকারি হাসপাতালগুলোতে, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সব জায়গায় তো এই ব্যবস্থাটা আছে? সব জায়গায় অ্যাভেলেবেল। জি, ডক্টর রিজওয়ানুর রহমান এবং ডক্টর আমুদুল কবির মিলন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিয়েছেন, এবং মুখের সুস্বাস্থ্য যে খুবই জরুরি, আমার মনে হয় যে আজকে যারা অনুষ্ঠানটা দেখলেন তারা সবাই বুঝতে পারছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নেব। তবে আমার মনে হয় যে এই দুজন চিকিৎসক যে কথাগুলো বললেন, সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন, এবং যে সমস্ত বদ অভ্যাস থেকে তারা দূরে থাকতে বলেন, যেই নিয়মে ব্রাশ করার কথা বললেন, সেই নিয়মগুলো আপনারা সবাই মেনে চলবেন। তাহলে আপনারা সবাই মুখের স্বাস্থ্য আপনাদের বজায় থাকবে এবং আপনাদেরকে চিকিৎসকের কাছে দৌড়াতে হবে না। সবাই ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।